ইন্ডিয়ান ক্লাব ফুটবলে যদি খারাপ রেফারিং একটা আর্ট হয় তাহলে নিশ্চিতভাবেই রাহুল কুমার গুপ্তা তার সবথেকে বড় আর্টিস্ট। এই নিয়ে আমাদের কারোর কোনো সন্দেহ নেই। এবং কালকের রিভিউর ভিডিওতে, কালকে কোথাও পোস্ট ম্যাচ রিয়াকশনের ভিডিওতে 7 মিনিট থেকে 8 মিনিট, তার একটু কম বেশি সেকেন্ড এদিক ওদিকে, কিন্তু এই রাহুল কুমার গুপ্তা তার রেফারিং, তার ভুল ডিসিশন নিয়ে আমি কথা বলেছিলাম। বাট তারপরেও কি হয়েছে, বহু বিষয় আফটার দ্য প্রেস কনফারেন্স অফ বোথ কোচেস উঠে এসেছে, প্লেয়ারদের ফ্রাস্ট্রেশন উঠে এসেছে। আমি এখানে বিভিন্ন ক্লাব অ্যাডমিনিস্ট্রেটররা যারা বলছেন, যারা ফ্যানরা কথা বলছেন, বা আমাদের মতো যারা পাতি লোকজন কাজকর্ম নেই ভিডিও বানায় তারা কি বলছে, আমি সেইটাকে একটা সাইডে রাখছি। কারণ আমাদের পয়েন্ট অফ ভিউ সবসময় একটা ডিফারেন্ট হতে পারে, কোথাও সেটার একটা অ্যাঙ্গেল থাকতে পারে। বাট যখন একজন করে কোচ কথা বলছেন, যখন দুটো বড় টিমের দুজন প্রতিষ্ঠিত কোচ এই নিয়ে কথা বলছেন, যখন প্লেয়াররা কোথাও পয়েন্ট আউট করছে বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে, তখন বুঝতে হবে যে রেফারিংয়ের যে মান সেটা সত্যি সত্যিই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় পড়েই গেছে। তার আর উঠে দাঁড়ানোর মতো সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, যদি এখান থেকে একটা বড় রকমের রিভ্যাম্প না আসে। আমি এই ভিডিওটাকে দুটো পার্টে ভাগ করছি। এক হচ্ছে কালকের যা ম্যাচ এবং সেখানে কী কী ডিসিশন রাহুল কুমার গুপ্তা নিয়েছেন, কী কী তার নেওয়া উচিত ছিল, এবং সেখান থেকে আফটার ম্যাথ কী কী উঠে এসেছে সব দিক থেকেই। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে যে কেন এই বিষয়গুলো আসছে, কেন বাজে রেফারিং আমাদেরকে লক্ষ্য করতে হচ্ছে। কারণ একটা করে ম্যাচ চলে যায়, একটা করে মিটিং হয়, একটা করে ইনসিডেন্ট কভার হয়ে যায়, বাট তারপর আবারও একটা ম্যাচ আসে, আবারও একটা নতুন দিন আসে, আবারও একটা খারাপ রেফারিং আসে। এটা কিন্তু নেভার এন্ডিং স্টোরি আমাদের ইন্ডিয়ান ক্লাব ফুটবলে। সো ভিডিওর প্রথমেই যেটা বলার রয়েছে, যে কালকে যেটা আমি বলেছিলাম 1 মিনিট সামথিং সেকেন্ডে আমি পুরো বিষয়টাকে শেষ করেছিলাম, হয়তো একটু বলা দরকার ছিল। বাট গত সিজনে যারা আমাকে ফলো করেছে, যারা আমার ভিডিও দেখেছে রেগুলার বেসিসে, বা আমার সাথে যারা সোশ্যাল মিডিয়াতেও ইন্টারাকশন করেছে, তারা জানে যে একটা সময়ের পর আমি রেফারিং নিয়ে কথা বলা জাস্ট বন্ধ করে দিয়েছিলাম। আমি যখন ফুটবল ম্যাচের রিভিউ বা প্রিভিউ বানাতাম, তখন শুধুমাত্র খেলাটাকে নিয়ে, প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে, কোথাও চান্সেস নিয়ে, প্রমিস নিয়ে, এসব নিয়ে কথা বলতাম। আমি রেফারিকে পুরোপুরিভাবে অমিট করে দিয়েছিলাম, কারণ জানতাম প্রতি ম্যাচে রেফারি কোনো না কোনো অ্যাঙ্গেল থেকে হাঁকবে। রীতিমতো তারা হাঁকতে শুরু করেছিল গতবারে। এর থেকে বোধহয় আরও খারাপ ভাষা ইউজ করা যায়, বাট এটা সব থেকে ভদ্র ভাষা, কারণ এটা আমাদের রোজকার নিত্য একটা কাজ। এবং সেটাকে যখন একজন রেফারি দায়িত্ব নিয়ে ওপেনলি মাঠে করেন এবং তার এফেক্টটা রেজাল্টের ক্ষেত্রে একটা টিমের কাছে আসে, তখন কিন্তু সেটার খুব খারাপ অবস্থা দেখা যায় আমাদের ইন্ডিয়ান ফুটবলটা কোন স্ট্যান্ডার্ডে দাঁড়িয়ে রয়েছে। তো আমি গতবার ঠিক করেছিলাম এই রেফারিদেরকে নিয়ে কথা বলবো না, এবং আমার মনে হয় যে এই সিজনেও সময় এসে গেছে যে এবার থেকে রেফারিদেরকেও আমরা ওই সাইডলাইন করে দেবো, রেফারিং নিয়ে কথা বলবো না। কারণ এটা হয়তো জঘন্য থেকে জঘন্যতম লেভেলে পৌঁছে যাবে, তারপরেও এআইএফএ বা এফএসডিএল তাদের ঘুম ভাঙবে না, কারণ তারা মনে করছেন যে এটাই বেস্ট। কারণ গত সিজনে এই রাহুল কুমার গুপ্তা, তাকে এআইএফএফের বেস্ট রেফারির অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল। তো বুঝতে হয়, যদি রাহুল কুমার গুপ্তা বেস্ট পাই, তাহলে বাকিরা কীরকম। দেখো কালকের ম্যাচে যে কটা ডিসিশন হয়েছে, দুটো গোলের ক্ষেত্রে দুজন কোচ তারা বলেছেন যে দুটো গোলই কিন্তু লেজিট ছিল না। একদিকে অ্যান্থনি লোপেজ হাভাস, তিনি বলেছেন যে ওই ফাউল না, কিন্তু বক্সের মধ্যে ওইভাবে কোনোই চালানোটা আমি জানি না সিরিয়াসলি উনি কীভাবে বলেছেন। আমার কাছে ওটা কোথাও পেনাল্টি ছিল, ফাউল ছিল। এবার বাকি যেভাবে আমাকে বলতে চাও বলতে পারো, বাট দ্যাট ওয়াজ আ ক্লিয়ার পেনাল্টি। এবং সেখানে কোথাও মোহনবাগানে মনে হয়েছে যে ওই গোলটা লেজিট গোল ছিল না। ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার, যে যখন দিমিত্রি পেত্রাতস 2 নম্বর গোলটা করলো, যখন মোহনবাগান ড্র করলো ম্যাচটা, কামব্যাক করলো, তখন কিন্তু নন্দা বক্সের মধ্যে সাহালের মাধ্যমে ফাউল্ড হয়েছিল। বাট আমি মাল্টিপল টাইমসে সেই রিপ্লে দেখেছি, এবং মোটামুটি সেই রিপ্লে দেখার পর এটা মনে হয়েছে যে হ্যাঁ, একটা তো ওদের মধ্যে, আমি কালকে মেনশন করেছি যে একটা ঠোকাঠুকি চলেছিল ওই জায়গাতে, পুরোপুরি বল তখন নন্দার কন্ট্রোলে ছিল। সাহাল কোনোভাবে বলের কন্ট্রোল নিতে পারেনি, কিন্তু ওর হাত কাজ করছিল। বাট সেটা কোথাও ফাউলের মতো কিন্তু ইনসিডেন্ট ছিল না। ফুল পেসে আমি যখন রিভিউ দেখেছি বা স্লো মোশনেও দেখেছি, আমার কখনোই একবারের জন্য মনে হয়নি যে সাহাল ওখানে ফাউল করে নন্দাকে বক্সে ট্রিপ করেছে। এটা 50-50 কল ছিল। যদি এখানে রেফারি কোথাও বাঁশি বাজিয়ে ওই ইনসিডেন্টটাকে ডিফেন্ডারের পক্ষে রাখতেন, তাহলেও কিছু বলার ছিল না। কিন্তু আমার এখানে একটা জিনিস বলার রয়েছে, যে অনেক আগেই কিন্তু নন্দা বলটাকে ক্লিয়ার করতে পারতো। অতক্ষণ বলটা পায়ে হোল্ড না করে, ওর কাছে সুযোগ ছিল, ফ্রন্টে কোনো মোহনবাগানের প্লেয়ার ছিল না, ও বলটা ক্লিয়ার করতে পারতো, ইভেন কর্নারও করে দিতে পারতো। রাদার কি বলটা হোল্ড করে অনেক বেশি করে সাহালের জন্যও সুযোগটা তৈরি করে দিয়েছিল। এটা দুটো কোচের পয়েন্ট অফ ভিউ থেকে ছিল যে এই দুটো গোল বাতিল হওয়ার কথা। তো দুটো গোল যদি বাতিল দুজন কোচ মনে করেন, তাহলেও ম্যাচটা ফার্স্ট হাফে যে রেজাল্ট ছিল সেখানে 1-1 শেষ হয়ে যায়। কিন্তু যেটা নিয়ে আমি কালকে কথা বলেছিলাম, যে যেখানে দুটো টিমেরই দুটো জেনুইন রেড কার্ড ছিল,
সেটা হতে পারতো, বাট আমি মেনশন করিনি যে কারা কারা পেতে পারতো, এবং তারপর আমাকে অনেক কথা শুনতে হয়েছে। ঠিক আছে, এগুলো চলে, খুব স্বাভাবিক। যারা মনে করেছেন যে এইগুলো ঠিক হয়নি, আমি কেন বললাম না, তাদের সেই ফ্রাস্ট্রেশনটা বা অ্যাঙ্গারটা আমার ওপরে এসেছে। আই ওয়াজ রেডি ফর দ্যাট, কোনো প্রবলেম নেই, এবং প্রত্যেকের কমেন্টকে আমি সম্মান জানিয়ে বলছি। আমি কিন্তু ওখানে হিন্টস দিয়েছিলাম, ইভেন দিমিত্রি পেত্রাতস যখন সায়ন ব্যানার্জিকে ফাউলটা করছে, আমি সেই ফটোটাও ওখানে মেনশন করেছিলাম। বাট তার আগে অজয় ছেত্রীর কথাও কিন্তু আমি বলেছিলাম। অজয় ছেত্রী যেভাবে ব্র্যান্ডন হামিলকে ফাউলটা করেছিল, ওটা ইয়েলো কার্ড অফেন্স না, দ্যাট ওয়াজ আ রেড কার্ড অফেন্স। ওটা ওই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে ও পুরোপুরি চ্যালেঞ্জে গেছে, বল ওর টার্গেট ছিল না, ওর টার্গেট ছিল ম্যান, সো দ্যাট ওয়াজ আ ক্লিয়ার রেড কার্ড। এবং পেত্রাতস হয়তো সায়ন তার আগে ওকে ডিস্টার্ব করেছে, হয়তো যেটা হয় বিভিন্ন রকম ফুটবল ম্যাচে, যে ফ্রিকিকটা নেওয়ার আগে কোথাও আমি প্লেয়ারকে একটু ডিস্টার্ব করবো যাতে তার কনসেন্ট্রেশনটা লুজ হয়, কোথাও সে একটু অ্যাঙ্গার শো করে, তো এইগুলো পার্ট অফ দ্য গেম থাকে। এবং তারপরে পেত্রাতস যেটা করেছে সেটা কিন্তু ওর থেকে এক্সপেক্টেড না। অবশ্যই ও যদি একটা জুনিয়র প্লেয়ারের বদলে টিমের সব থেকে সিনিয়র প্লেয়ারের সাথেও এটা করতো, এই একই কথা প্রযোজ্য হতো। কারণ এই রকম ম্যাচে কে জুনিয়র প্লেয়ার কে সিনিয়র প্লেয়ার ডাজন্ট ম্যাটার, একজন প্লেয়ার অপোনেন্টের একটা প্লেয়ারকে ধাক্কা দিচ্ছে, ফেলে দিচ্ছে, দ্যাট ওয়াজ নট আ গুড থিং। তো ওই মুহূর্তে দাঁড়িয়ে রাহুল কুমার গুপ্তা দেখা গেল, প্রথমে মনে হলো যে ওর যা অ্যাগ্রেশনটা রয়েছে, এসে যেভাবে উনি প্লেয়ারদেরকে সাইড করছেন, মনে হলো যে হয়তো এখানে পেত্রাতসের বিরুদ্ধে তিনি কিছু একটা কার্ড শো করতে যাচ্ছেন। বাট রেড কার্ডও না, ইয়েলো কার্ডও না, রেড কার্ড তো অনেক দূরের কথা, একটা ইয়েলো কার্ডও তিনি কিন্তু শো করেননি। তো এখানে কোথাও বোঝা যায় যে তিনি পুরোপুরিভাবে ম্যাচটাকে কন্ট্রোল করতে সেই মুহূর্তে ব্যর্থ হয়েছে। এই যে ডিসিশনসগুলো যখন একটা টিমের এগেনস্টে যায়, তখন কোথাও মনে হয় যে হ্যাঁ সত্যি ফুটবলটা আমাদের এখানে ভীষণভাবে খারাপ অবস্থায় রয়েছে রেফারিংয়ের দিক থেকে। এবার আমি যদি আসি সেকেন্ড পার্টে, যে এই যে আমরা রেফারিংয়ের মান দেখতে পাচ্ছি, এই রেফারিংয়ের এই অবস্থা আজকে কেন? তাহলে প্রথম যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে যে এই রেফারিরা যা ভুল করেন পাস্টে, সেই ভুলটা থেকে কিন্তু তারা ফিউচারে কোনো রকম তারা শিক্ষা নেন না। যা কিছু তাদের চলছে, যে নলেজ তাদের কাছে রয়েছে, তারা সেখানেই পুরো ব্যাপারটাকে চালিয়ে যেতে থাকেন। এবং আমি জানি না যে এই রাহুল কুমার গুপ্তাকে নিয়ে মোহনবাগান মুম্বাই ম্যাচে এত ধরনের বিতর্ক হয়েছিল, লাল কার্ড, হলুদ কার্ড, তিনি বন্যা বইয়ে দিয়েছিলেন, কেন সেই রাহুল কুমার গুপ্তাকে এত বড় একটা ম্যাচের দায়িত্ব দেওয়া হলো? কেন এখানে বাঙালি রেফারিদেরকে আজকাল প্রাধান্য দেওয়া হয় না? এটা আজ থেকে বহু বছর আগে ছিল না, তখন বাঙালি রেফারিরাই কিন্তু ডার্বি খেলাতেন, এবং কোথাও তখন এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা কোথাও স্বার্থের সংঘাত যেটাকে আমরা এখন বলি, তখন কিন্তু সেই জিনিস ছিল না। মানে দিকপাল যারা রেফারি ছিলেন তারা এই ধরনের ম্যাচ খেলিয়েছেন। হ্যাঁ, ইনসিডেন্টও হয়েছে, বলছি না যে খুব খুব স্বাভাবিকভাবে, খুব সাধারণভাবে ডার্বি এক একটা শেষ হয়েছে, রক্তক্ষয়ী ডার্বি 1980 সালে বাঙালি দেখেছে। কিন্তু তারপর এখন যে ট্রেন্ড চলছে, যে বাঙালি রেফারিটা গোটা ইন্ডিয়ান ফুটবলের বেস্ট রেফারি প্রাঞ্জল ব্যানার্জি, তাকে এই ম্যাচ পরিচালনা করার দায়িত্ব আজকাল আর দেওয়া হয় না। এবং জানি না তিনি কোন টিমের সাপোর্টার, বা যারা দায়িত্ব দেন তারা জানেন কি না তিনি কোন টিমের সাপোর্টার, বাট তাকে দেওয়া হয় না, তাকে কোথাও ফেয়ার পলিসির মাধ্যমে ম্যাচটা পরিচালনা করার মতো যোগ্য বলে মনে করা হয় না। এবং এই যে রেফারিরা যারা দিনের পর দিন ভুল করে, যারা ব্লান্ডার করে মাঠে, তাদেরকেই দায়িত্বটা দেওয়া হয়, এবং তারা আবারও একটা ব্লান্ডারের জন্য ওয়েট করে থাকেন যে আমাকে আবার সুযোগ দেওয়া হয়েছে, চলো আবার একটু গিয়ে ঝামেলাটা লাগিয়ে দিয়ে আসি। সেকেন্ড থিং হচ্ছে টেকনোলজির অভাব। সবসময় যে রেফারির বিরাট কিছু দোষ থাকে এটাও ঠিক না, তারাও হিউম্যান, এবং 15% এরর কিন্তু হিউম্যান এরর যে কোনোভাবে আমাদের লাইফে হয়। তো রেফারিরাও হয়তো সেই এররটা করেন, কিন্তু সেই এররটাকে কোথাও আটকানোর জন্য বা সেই এররটাকে কোথাও রিভাইজ করার জন্য যে টেকনোলজির দরকার সেটাও কিন্তু নেই। এবং টেকনোলজি থাকার পরেও যে বিরাট কিছু লাভ হয় সেটাও ঠিক না, কারণ কালকে রাত্রে যারা বার্সেলোনা ভার্সেস আলাভেসের ম্যাচটা দেখেছে, তারা দেখেছে ভিটর রকের যে সেকেন্ড ইয়েলো, দ্যাট সেকেন্ড ইয়েলো নট আ সেকেন্ড ইয়েলো। হ্যাঁ, আমি বার্সেলোনা টিমের ফ্যান না, আমি রিয়াল মাদ্রিদ ফ্যান, বাট তারপরেও যেটা ঠিক সেটা ঠিক, সেটা যেটা ভুল সেটা ভুল। এবং সেখানে কোথাও ভিটর রকে কিন্তু রেড কার্ড দেখে পেরিয়ে যায়, সেকেন্ড ইয়েলো তার ক্ষেত্রে হয়, এবং সেটা নিয়ে এখনও অবধি কিন্তু সোশ্যাল মিডিয়াতে কথা চলছে। তো টেকনোলজি থাকলেই যে রেফারিরা সব ঠিক করেন এটাও ঠিক না, কিন্তু টেকনোলজি থাকলে কোথাও যে হিউম্যান এররটা রয়েছে সেটাকে অনেক অংশে কমানো যেতে পারে। থার্ড থিং হচ্ছে ট্রেনিং অ্যান্ড যা কিছু ওদের সিস্টেমের মধ্যে দিয়ে এগোতে হয় সেটা আমাদের এখানে ভীষণভাবে ল্যাক। এবার অনেকে বলতে পারেন যে এখানে তাহলে ইন্ডিয়ান রেফারি কেন? বড় বড় ম্যাচগুলো যেগুলো রয়েছে বা ভাইটাল ম্যাচ রয়েছে, ইভেন ওভারঅল আইএসএলের যা ম্যাচ রয়েছে, বিদেশ থেকে রেফারি নিয়ে এসে খেলানো হোক। কিন্তু এখানে আবার অনেকে প্রশ্ন তুলবেন যে আমাদের 1.4 বিলিয়নের একটা দেশ, আমরা যখন প্লেয়ারদের কথা ওঠে তখন বলি পিআইও প্লেয়ার, ওসিআই প্লেয়ার খেলাতে হবে, যখন রেফারির কথা বলি তখন বলি বিদেশ থেকে নিয়ে আসতে হবে, তাহলে আর আলটিমেট আমাদের কি রয়েছে?
ইভেন আমাদের ফুটবলে যারা স্টার পারফর্মার আইএসএল সিজন যখন শেষ হয় তখন দেখা যায় যে সেখানে 10 জনের নাম করলে 7-8 জন বিদেশি প্লেয়ারের নাম রয়েছে। তাহলে আলটিমেট পুরো জিনিসটাই তো বিদেশি নির্ভর। আমাদের প্লেয়ারদের কী রয়েছে, আমাদের অফিসিয়ালদের কী রয়েছে, আমাদের রেফারি বা লাইন্সম্যানদের কী রয়েছে, অবশ্যই এটা ঠিক কথা। কিন্তু তাদেরকে যে ট্রেনিং দেওয়া হয়, তাদেরকে যে নলেজগুলো শেয়ার করা হয় বড় বড় রেফারিদের দ্বারা, সেটা কি সাফিসিয়েন্ট থাকে এই ধরনের বড় ম্যাচ হ্যান্ডেল করার জন্য? প্রত্যেকটা ম্যাচের শেষে কিন্তু এই কোশ্চেনটা আমাদের কাছে সামনে আসে। নাম্বার 4, অবশ্যই এখানে যারা অর্গানাইজার রয়েছে তাদের ভূমিকা। কারণ দিনের পর দিন এই ভুল করার পরেও তারা কেন তাদের সাবধান করেন না, কেন সেই ভুলকে ঠিক করার মতো পর্যাপ্ত ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় না, এটা আমাদের কাছে আননোন। এরকম না যে হঠাৎ করে একটা ম্যাচে খারাপ রেফারিং হলো, হঠাৎ করে এই সিজনে খারাপ কিছু হচ্ছে, এটা কন্টিনিউয়াসলি চলছে, এটা চলে আসছে। এরকম না যে নতুন কোনো ব্যাপার। লাস্ট কবে ভালো রেফারিং ওভারঅল একটা সিজনে আমরা দেখেছি মনে পড়ছে না। এই জিনিস কিন্তু চলে আসছে। 2012-তে সেই প্রতাপ সিং মনে করায় যে কত খারাপ রেফারিংও ছিল, এবং সেখানে বহু বহু নাম কিন্তু ইতিহাসের অন্দরে হারিয়ে গেছে যারা এরকম জঘন্য রেফারিং করে ইন্ডিয়ান ফুটবলটাকে বহুদিন ধরে নষ্ট করে আসছেন। অ্যান্ড লাস্ট থিং 5 নম্বর, সেটা হচ্ছে যে যখন ক্লাবগুলোর কাছে দায়িত্ব থাকে যে খারাপ কিছু হচ্ছে সমবেতভাবে একটা প্রোটেস্ট করা। 12টা আইএসএল ক্লাব কবে এরকম হয়েছে যে 12টা টিম তাদের প্রত্যেকের যারা মালিক বলো, ফ্র্যাঞ্চাইজি হলে, ক্লাব হলে, তাদের যারা ইনভেস্টমেন্ট ওনার রয়েছে, যেই হোক দায়িত্বে যারা রয়েছে, সেই 12 জন একসাথে মুভ করছে এগেনস্ট দ্য পোর রেফারিং? কবে হয়েছে? কেউ দেখাতে পারবে না। এরকম হয়েছে যখন একটা টিম রেফারির বিরুদ্ধে বলছে, অন্য টিম বলছে না ঠিকই আছে, এরকম হতেই পারে, চলতেই থাকে। আবার যখন তার সময় হচ্ছে তখন আবার অন্য কেউ বলছে না ঠিকই আছে, চলতে পারে। ইভেন ফ্যানরা, একটা টিমে যখন খারাপ রেফারিং হচ্ছে তখন অন্য টিমের ফ্যানরা কেউ খুশি হচ্ছে। যখন কেরালা বেঙ্গালুরু ম্যাচে এরকম ঘটনা ঘটলো, কেউ কেউ খুশি হয়েছিল, ঠিকই আছে, কেরালা সারা বছর এরকম করে, সবাইকে খোঁচা খোঁচা মারে, চলো কেরালার সাথে ঠিকই হয়েছে। বাট যখন আবার নিজের ক্লাবের সাথে হলো তখন বললো না ভাই, কেরালা তো এটা ঠিক হয়নি, তখন তো সত্যিই রেফারিংটা খুব খারাপ অবস্থা হয়েছিল। তো কোথাও যে ইউনিটি আমাদের ইন্ডিয়ান ফুটবলে আইএসএলে, এটা কিন্তু ক্লাবগুলো শো করে না, ফ্যানরা শো করবে না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমি কখনোই চাইবো না যে আমার যে অপোনেন্ট রয়েছে তার সব কিছু ভালো হোক, কখনোই কেউ চাইবে না। কিন্তু যে ক্লাবগুলো, তারা তো কোনো না কোনো দিন সাফার করছে। তারা কবে 12 জন মিলে একসাথে গিয়ে রিপোর্ট জমা দিয়েছে, একসাথে গিয়ে পিটিশন জমা দিয়েছে যে এই ধরনের খারাপ যদি রেফারিং হয় তাহলে নতুন কিছু ভাবতে হবে এফএসডিএলকে? হয়নি। তো কোথাও এটা একটা সম্মিলিত, আমি বলবো যে ফেলিওর, আমাদের একটা ওভারঅল ফেলিওর। এবং যদি সেই ওভারঅল ফেলিওরটা কোথাও সিস্টেমকে নষ্ট করে দেয়, তাহলে একটা সময়ে দাঁড়িয়ে যে জেনারেশনটা আসছে ফুটবলটা দেখার জন্য, তারা কি সত্যি ইন্টারেস্টেড থাকবে? তারা কি সত্যিই ভাববে যে হ্যাঁ আমারও ইন্ডিয়ান ফুটবলটাকে ফলো করা দরকার রয়েছে, এখানের ক্লাবগুলো সত্যিই ভালো খেলে, মোটামুটি আমরা একটা এনজয়মেন্ট করতে পারি সন্ধেবেলায় বসে? আমার মনে হয় সেটা কিন্তু ভাবার সময় এসেছে সবার। কারো এখানে একার ব্যাপার না, এটা সবার ব্যাপার। 12টা আইএসএল ক্লাব, অফিসিয়ালস, অর্গানাইজার, ফ্যান, প্রত্যেককে এখানে কিন্তু একটা ইউনিটি দেখিয়ে মুভমেন্টটা করতে হবে। অ্যাজ আ ইউনিট আমাদেরকে মুভটা করতে হবে, এবং তারপরেই কোথাও আমরা বলতে পারবো যে হ্যাঁ চলো এবার যদি কিছু না হয় তাহলে দোষ কারো নয় গো মা। আর কিছু বলার নেই। সো বেসিক্যালি যা বলার ছিল আমি বলার চেষ্টা করলাম, এবং একজন ফুটবল ফ্যানের পয়েন্ট অফ ভিউ থেকে যা কিছু বলার চেষ্টা করলাম। এবং কালকে আমি এই যে মোটা মোটা শব্দগুলো এত ইউজ করিনি, ভিডিওটা লেন্দি হয়ে যায় বলে। তাতে যারা দুঃখ পেয়েছেন, যারা খারাপ লেগেছে, আমি তাদের কাছে দুঃখিত। বাট আমার কখনো ইন্টেনশন এরকম ছিল না যে রাহুল কুমার গুপ্তা কালকে যা কিছু ডিসিশন দিয়েছেন সেটা কোনো একটা অ্যাঙ্গেল থেকে ধরি মাছ নাচুই পানি এরকম ব্যাপার থেকে এড়িয়ে যেতে। সো দ্যাটস ইট, দ্যাটস অল। এই ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা কিছু ওপিনিয়ন রয়েছে অবশ্যই কমেন্ট করতে থাকো, কারণ তোমাদের রেগুলার বেসিসের কমেন্ট কিন্তু আমারও অনেক যা ভুল থাকে সেটাকে শুধরে দেওয়ার জন্য যথেষ্ট হয়। কারণ আমিও আলটিমেট দিনের শেষে হিউম্যান, আমারও কিছু কিছু এরর হয়ে যায়। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।